নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে এসেছি আপনাদেরকে গল্পের জগতে নিয়ে যাব বলে। আজকের গল্পটি একটু অন্যরকম হতে চলেছে। কিছু ভয়, কিছু রহস্য, কিছু মজা, সব মিলিয়ে আশা করছি গল্পটি আপনাদের সকলেরই ভালো লাগবে। তো বন্ধুরা, আমার বলা গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। হীরেন চট্টোপাধ্যায়ের লেখা রক্ত লোলু। ধর্মর করে উঠে বসলাম। রেডিয়াম ডায়ালের টাইমপিস জ্বলজ্বল করছিল অন্ধকার ঘরে। রাত 2:15। আচমকা ঘুম ভাঙলে কারণটা বুঝতে একটু দেরি হয়। কারণ বোঝার চেষ্টাও আমি করছিলাম না। আমার অবাক লাগলো মাঝরাতে এভাবে ঘুমটা ভাঙল কেন। সারাদিন আমি প্রচুর পরিশ্রম করি। দুপুরে বিশ্রাম একটু হয়, কিন্তু সেটা খুঁটিয়ে দুটো খবরের কাগজ পড়ার জন্য। ইজি চেয়ারে আধশোয়া হয়ে পড়ে থাকি। চোখ যে লাগে না কোনোদিন এমনটা নয়, কিন্তু তাকে ঘুম বলে না। ঘুমোই আমি রাত 10টা সাড়ে 10টা থেকে ভোর 4:30 পর্যন্ত। এর মধ্যে কোনোদিনই আমায় উঠতে হয় না। এত বড় বাগান বাড়িতে মানুষ বলতে আমি একাই। পুষিয়ে রয়েছে অষ্টগণ্ডা। ঝগড়াঝাটি রাত্রিরে যে তারা করে না এমন নয়, কিন্তু সেজন্য রাতে আমার ঘুমের কোনো ব্যাঘাত ঘটে না। আজ পর্যন্ত কোনোদিনই এমনটা হয়নি। আজ তাহলে এমন কি হলো যে এই মাঝরাত্রে আচমকা আমায় উঠে বসতে হলো? বেড সুইচ আছে, সেটা টিপে আলো জ্বাললাম। কলকাতা থেকে দূরে বাতকুল্লায় ভোল্টেজ সাধারণত কমই থাকে। বিকেল বিকেল টিউবলাইটটা জেলে না লাগতে পারলে পরে আর জ্বলে না। আমার শোবার ঘরে 100 ওয়াটের একটা আলো 40 ওয়াটের মতো জ্বলে। এখন কিন্তু সে আলো ঝকঝক করছে। ঘরের চারিদিকে চোখ বুলিয়ে নিলাম আমি। না, সব ঠিকঠাকই আছে, ঠিক যেমনটি থাকার কথা। শোবার ঘরে জিনিসপত্রের বাহুল্য নেই। যা আছে সবই গোছগাছ। জানালা যেমন খোলা থাকে তেমনি আছে, দরজা বন্ধ। ঘরের মধ্যে দ্বিতীয় প্রাণী বলতে জিমি, আমার প্রিয় অ্যালসেসিয়ান কুকুর। সে মাথা তুলে নিঃশব্দে বুঝিয়ে দিল সব ঠিকঠাকই আছে, কোথাও কোনো গন্ডগোল নেই। তাহলে আমার ঘুম ভাঙালো কে? অকারণেই ভাঙলো? অসম্ভব, এমন তো আগে কোনোদিন হয়নি। বাইরে বেরিয়ে একটু দেখবো, দেখতেই পারি। ভয় ডর বলতে আমার কিছুই নেই ছোটবেলা থেকে। বলতে কি, আমাদের বাতকুল্লার এই 1.5 বিঘে জমির বিশাল বাগান বাড়ি দেখাশোনার ভার আমি নিজের হাতেই তুলে নিয়েছি। গ্র্যাজুয়েশনের পর বাবাকে বলেছিলাম, চাকরি বাকরি আমার ভালো লাগে না, বাতকুল্লার ওই জমি নিয়েই পড়ে থাকতে চাই আমি। অবাক হয়েছিল বাবা, আর 2 ছোট ভাইও। কারণ পড়াশোনা করতে আমি বরাবরই ভালোবাসি, তবে সেটা বাঁধা ধরা পড়াশোনা নয়। এখানেও তাই করছি। নানা রকম সবজি লাগাই, কলার ক্ষেত আছে, আম কাঁঠাল গাছ আছে। সারাদিন দেখাশোনা করি। আশেপাশে যারা থাকে তারা সব খেটে খাওয়া মজুর কিংবা শাকসবজি বিক্রেতা। কেউ কেউ আমার কাছ থেকে কিনেও নিয়ে যায়। একটা মাছওয়ালাকে বলা আছে, 2-1 দিন অন্তর অন্তর মাছ দিয়ে যায়। সন্ধ্যাবেলা সব ভোঁ ভোঁ, তখন আমি পড়াশোনা করি। নিজের পছন্দ মতো লাইব্রেরি তৈরি করেছি একটা। বেশি পাওয়ারের টেবিল ল্যাম্প, অসুবিধা হয় না পড়তে।
ভাইদের বিয়ে হয়ে গেছে, আমি বিয়ে করব না জানিয়ে দিয়েছি। তারা আসতো মাঝে মাঝে, বাবাও আসতো, এখন বিশেষ নড়াচড়া করতে পারে না। আসার মধ্যে নিয়মিত বছরে 2-3 আসে ছোট কাকা। দেশ বিদেশে ঘুরে বেড়ানোর শখ, বাইরে কোথাও গেলেই সেখান থেকে দুর্লভ একটা কিছু নিয়ে আসে আমার জন্য। আমার লাইব্রেরি ঘরে ছোট কাকার গিফটগুলোই সাজানো আছে যত্ন করে। এর মধ্যে লেটেস্ট সংগ্রহ হচ্ছে একটা 12x8 ফুটের পাথরের মূর্তি। মিশর বেড়াতে গিয়ে নিয়ে এসেছে ছোট কাকা। মূর্তিটি এক ভীষণ দর্শন শেয়ালের। ওখানে ফেরাওদের সময় শেয়ালদেরও নাকি দেবতা হিসাবে পুজো করা হতো। সেরকমই এক শেয়াল দেবতা। দেবতাকে পুজো করতেন যে পুরোহিত, তার নাম ছিল নাকি ফারামিশ। একটি কবজে তার নাম খোদাই করা আছে হাইরোগ্লিফিক্স লিপিতে, সেটাও দিয়েছে সঙ্গে। সবে আজই সকালে এখান থেকে রওনা হয়ে গিয়েছে ছোট কাকা। উঠলাম একবার, জিমিকে বলতে হয় না, ছায়ার মতো আমার অনুসরণ করবে। দোতলায় আমার লাইব্রেরি ছাড়া কয়েকটা মাত্র ঘর বানানো আছে, মূলত অতিথিদের জন্যই। দোতলার ভেতরে বারান্দার কিছু বেড়াল সই, ওদের জন্য চটপাতা আছে, কিন্তু ঘরে ওদের নিয়ে শোবার পক্ষপাতী আমি নই। আলো জেলে সিঁড়ি দিয়ে নিচে নামলাম। রান্নাঘর পেরিয়ে ছোট ছোট কুঠুরি, সেও আমার পুষিদের জন্যই। একটাই থাকে খরগোশ, পরেরটায় থাকে একটা ছাগল, কে যেন দিয়ে গিয়েছিল। ওখানে ওটাকে নিয়ে আমার অনেকটা সময় কাটে। একেবারে শেষে আমার পোলট্রি, দুজন বাঁধা খদ্দের আছে, বাজারে বিক্রি করে। কিন্তু আজ এই মুহূর্তে পোলট্রির দিকে চেয়ে বুকটা ছ্যাঁত করে উঠল আমার। এ কি, দরজা খোলা কেন? সামনে দুটো একটা ব্রয়লার মুরগি যেন পড়ে আছে বলে মনে হচ্ছে। আলো কম ছিল, বুঝতে পারছিলাম না ঠিক। কাছে গিয়ে গোটা ব্যাপারটা স্পষ্ট হলো আমার কাছে। বীভৎস একটা নারকীয় কাণ্ড ঘটে গেছে এখানে। রক্ত বন্যা বইছে এখান থেকে। ঢুকেছিল কেউ খাঁচার মধ্যে। যে কটা মুরগি এখনো বেঁচে আছে তারা পেছনের দরজায় সেটিয়ে আছে, বাকি সব রক্তাক্ত দেহে লুটোপুটি খাচ্ছে মেঝে। তাদেরই কয়েকটাকে আমি বাইরে পড়ে থাকতে দেখেছি। কেউ ঢুকেছিল নিঃসন্দেহে খাঁচা ভেঙে, এবং যে ঢুকেছিল সে মানুষ নয়। মানুষ হলে সে মুরগি চুরি করে পালাতো, এভাবে মুরগি নিধন যজ্ঞে উন্মত্ত হয়ে উঠত না। কিন্তু কথা হচ্ছে, সে কোনো জন্তু? জিমি অনেক সময় বাইরে ছাড়া থাকে, সুতরাং রাস্তার বেওয়ারিশ কুকুর এখানে ঢুকবে না। অন্য কোনো জায়গায় জন্তুর উৎপাত আমি দেখিনি কখনো। নয় করে 16-17 বছর তো হয়েই গেল। তার চেয়েও অবাক কাণ্ড আমার ঘুম ভেঙেছে বটে। সেটা কি কারণে আমি জানি না, কিন্তু কাজটা হয়েছে প্রায় নিঃশব্দে। এতটাই নিঃশব্দে যে জিমি পর্যন্ত কিছু টের পায়নি। মুরগিগুলোর ঝাঁটাপটি বা চিৎকারের সম্ভবত আমার ঘুম ভেঙেছে, কিন্তু জিমির কানে তা গেল না কেন? নাকি মুরগির চিৎকারটা স্বাভাবিক ভেবেই ও কিছু সাড়া শব্দ করেনি? জায়গাটা পরিষ্কার করতে বেশ খানিকটা সময় লেগে গেল। সকালে দুটো কাজের লোক আসে, বাগানে আমার সঙ্গে হাতে হাতে কাজ করে। খায়ও এখানেই তারা। সন্ধ্যাবেলা রাধুনির সঙ্গেই খেয়ে দিয়ে চলে যায়। কাজটা রেখে দিলেই হতো তাদের জন্য। আমার ইচ্ছে করল না, মনটা খুঁতখুত করছিল। এমন অঘটন কখনো ঘটেনি এখানে। ঘরে ঢুকে শুয়ে পড়তে যাচ্ছিলাম, কি মনে করে একবার লাইব্রেরির ঘরে এলাম। এসে
এই দ্বিতীয়বারের জন্য চমকে উঠলাম আমি। ঠিক দেখছি তো, নাকি আমার চোখের ভুল? ছোট কাকার শেয়াল দেবতার মূর্তি কাঁচের শোকেসে যেমন ছিল তেমনি আছে, কিন্তু তার ছুঁচালো মুখে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, না, পাথরের দাগ নয়, শুকিয়ে জমাট হয়ে যাওয়া কালচে রক্তও নয়, একেবারে টাটকা তাজা রক্ত লেগে রয়েছে সেখানে, কোনো সন্দেহ নেই। এখনো শেয়াল দেবতার মূর্তির সামনে দাঁড়িয়ে আছি আমি। সকালের রোদ এসে পড়েছে মূর্তিটার ওপর। রাতে মূর্তির মুখে যে রক্ত লেগে থাকতে আমি দেখেছি, তার চিহ্ন মাত্র কোথাও নেই। রক্তের কালচে দাগও নেই তার মুখে। গোটা ব্যাপারটা মস্ত একটা ধাঁধা ছাড়া আর কিছুই নয়, এবং যেটা হয়ে গেল সেটাকে সত্যি বলে মেনে নেওয়া কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে একেবারেই অসম্ভব। কারণ সেটা সত্যি হলে বলতে হবে এই কাঁচের বাক্সে বসা পাথরের মূর্তি সজীব হয়ে উঠেছিল। সেটা কাঁচ ভেদ করে বেরিয়ে গিয়েছিল। আকারে বিরাট হয়ে রক্তলোলুপ সেই পশুটা তার পিপাসা চরিতার্থ করে ফিরে এসেছিল কাঁচের ডালায়। মুখে তখন রক্তের দাগ ছিল, এখন সেটাও মিলিয়ে গিয়েছে কোনো অলৌকিক উপায়ে। কতকগুলো কথা তোকে আমি বলবো, যেটা শুনতে তোরও হাস্যকর লাগবে। আমারও তাই লেগেছিল। ছোট কাকার কথাগুলো আমার মনে পড়ছিল। জিনিসটা আমার হাতে তুলে দেওয়ার আগে যখন বলেছিল, তবু তোকে বলছি কেন না, সেটার উপরই নির্ভর করছে এটা তুই রাখবি না আমাকে ফিরিয়ে দিবি। ফিরিয়ে দেব? তুমি ভালোবেসে এটা রেয়ার জিনিস আমাকে এনে দিয়েছো, এভাবে আমি ফিরিয়ে দেব তোমায়? আজ পর্যন্ত কখনো হয়েছে এরকম? হয়তো এবারেও হবে না, কিন্তু কথাগুলো তোকে না বললে আমি অপরাধী হয়ে যাব। তাহলে বলো। খুব নির্ভরযোগ্য একটা ডিলারের কাছ থেকে এই কিউরিওটা আমি পেয়েছি। তার কাছে এই মূর্তি সম্বন্ধে যে তথ্য রয়েছে সেটাই তোকে বলছি। 3000 বছর আগেকার এক ফেরাওয়ের পিরামিড থেকে এটা উদ্ধার করা। তিনি শেয়াল দেবতার পূজা করতেন। ফেরাওয়ের নাম কি বলতে পারেননি তিনি, তবে মন্দিরের পূজারী যিনি ছিলেন তার নাম বলেছেন ফারামিস। এটাই কি সেই শেয়াল দেবতা? না না, সে মূর্তি কবে হারিয়ে গিয়েছে কেউ জানে না। মন্দিরের গায়ে এরকম মূর্তি অনেক ছিল, এটা তারই একটা। এই সঙ্গে আর একটা জিনিসও ডিলার আমাকে দিয়েছেন বলে ছোট কাকা যেটা আমার হাতে তুলে দিয়েছেন, সেটা এখন একেবারে ডান দিকে ছোট্ট একটা কাঁচের প্লেটে রাখা আছে। প্রায় 1 টাকার কয়েনের মতো সাদা স্বচ্ছ একখণ্ড পাথর, দুপাশে সরু, পেটটা মোটা। ছোটকা বলেছিল এটা নাকি ফারামিসের মন্ত্রপুত কবচ। কি হয় এই কবচ দিয়ে সেটা আমি জিজ্ঞেস করিনি, তবে এই শেয়াল দেবতার মূর্তি সম্বন্ধে অনেক আজগুবি কথা বলেছিলেন তিনি। যেমন এই মূর্তি নাকি মাঝে মাঝে জ্যান্ত হয়ে ওঠে, অসম্ভব শক্তিশালী হয়ে ওঠে, তখন সে যা খুশি নাকি তাই করতে পারে। তুমি বিশ্বাস করো সে কথা? করি না, কিন্তু তোকে বলে দেওয়াটা তো আমার কর্তব্য। এরকম কোনো লক্ষণ দেখলে কথার মাঝখানে আমি বাধা দেওয়ার চেষ্টা করেছিলাম ছোট কাকাকে। আমাকে থামিয়ে দিয়ে বলেছিল কিছু না হলে তো মিটেই গেল, কিন্তু হলে তুই সঙ্গে সঙ্গে
এটা কোনো বড় পুকুর টুকুরে ফেলে দিয়ে আসবি। তার মানে এই মূর্তি এখন আমায় ফেলে দিয়ে আসা উচিত কোথাও? ফেলে আমি দিতেই পারি, কিন্তু ফেলে দেওয়া মানে এটা স্বীকার করে নেওয়া যে ছোট কাকার কথাগুলো আমি সত্যি বলে ধরে নিয়েছি। পোলট্রির ফার্মে যে একটা দক্ষ যজ্ঞ হয়েছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু সেটা অন্য যে কোনো কারণেই হতে পারে। প্রথম প্রথম এখানে শেয়ালের সম্মিলিত চিৎকার শোনা যেত। এখন অবশ্য বিশেষ শুনতে টুনতে পায় না। বেশ কয়েক বছর আগে একটা ছোটোখাটো হেরোল দেখা গিয়েছিল পোড়া শিবতলার ওদিকে। সেরকমই এটা কিছু একটা হঠাৎ ঢুকে পড়েছিল আমার এখানে। এটা একেবারেই অসম্ভব নয়। ভয় পেয়ে গিয়ে আমি পাথরের মূর্তির মুখের রক্তের দাগটা দেখে ফেলেছি। এ আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। সুতরাং এখনই এই মূর্তি ফেলে দেওয়াটা কোনো কাজের কথা নয়। সারাদিন মোটামুটি সাবধানী ছিলাম। অবশ্য সকাল থেকে যে পরিমাণ পরিশ্রম আমাকে করতে হয় তাতে অন্য কথা আমার মনে পড়াও মুশকিল। তিনজন জোয়ান মানুষ কাজ করে বাড়িতে, তাদের সঙ্গে সমানে পাল্লা দিয়ে চলতে হয় আমাকে। দুপুর 2টোর পর খাওয়া দাওয়া সেরে কাগজ হাতে নিয়ে আমার একটু অবসর। তার আগে লাইব্রেরিতে গিয়ে দেখে এসেছি আমার সেই শেয়াল দেবতাকে। যেমন ছিলেন তেমনি আছেন। পাথরের মূর্তির যেমনটি থাকার কথা। সংস্কার মানুষকে কেমন দুর্বল করে দেয় তা দেখলাম। সন্ধ্যাবেলায় কাজের লোকজন খেয়ে দিয়ে চলে যাবার পর আমি জমিয়ে বসে পড়ি কয়েক ঘন্টা লাইব্রেরিতে। আজ বারে বারে চোখ চলে যাচ্ছে কাঁচের বক্সটার দিকে। মনই বসছে না পড়ায়। অথচ বিকেলেই পাড়ার 2-4জন লোক এসেছিল। আসে অবশ্য মাঝে মাঝেই। চায়ের লোভ ধরিয়ে দিয়েছি আমি। ওই চায়ের লোভেই আসে। তারাও বলল পূব পাড়াতে নাকি কার গোলঘর থেকে বাছুর টেনে নিয়ে গেছে একটা হেরোল। জিমি এই সময় বারান্দায় ঘুরোঘুরি করে, নিচেও যায় কখনো। সবচেয়ে বড় কথা, এসব নিয়ে কখনোই কিছু ভাবতে হয় না আমাকে। আমার মাথাতেই আসে না কিছু। মনকে শক্ত করেই শুয়ে পড়লাম খাওয়া দাওয়ার পর। কবেকার একটা পাথরের মূর্তি আমার রাতের ঘুম নষ্ট করবে, এটা কোনো কাজের কথা নয়। ঘুম কিন্তু আজও ভেঙে গেল, এবং সেটা কানের কাছে জিমির তীব্র চিৎকারে। তাড়াতাড়ি উঠে বসলাম, আর তারপরেই জিমির চিৎকারের কারণটা বুঝতে পারলাম আমি। তাড়াতাড়ি গিয়ে দরজাটা খুলে দিলাম। ভাবা যায় না, বীভৎস চিৎকার করার শক্তিও চলে গিয়েছে। ধাড়ি বেড়াল দুটোর রক্তস্রোতের মধ্যে কাতরাচ্ছে, আর বাচ্চাগুলোর ছিন্ন ভিন্ন রক্তাক্ত দেহ ছড়িয়ে আছে এধার ওধার। ঠিক মনে হচ্ছে দাঁতে আর নখে তাদের টুকরো টুকরো করে ছিঁড়েছে কেউ। আশ্চর্য, এরকম একটা ব্যাপার হয়ে গেল আর জিমি সেটা আটকাতে পারলো না। বুঝতে পেরেছে একেবারে শেষ মুহূর্তে, আর তখনই চিৎকার করেছে সেটা বুঝতে পারছি। কিন্তু বাইরের বারান্দায় কেউ এলো। বিড়ালগুলো তার হাত থেকে বাঁচার জন্য পরিত্রাহী চিৎকার করলো। জিমি সেটা টের পেল না। আমি যেটা ভাবছি সেটা যদি সত্যি হয়, তাহলে তো এই ঘর দিয়েই গিয়েছে ওই অভিশপ্ত মূর্তিটা। জিমির চোখ তো বন্ধ, অন্ধকারে বাঘের মতো জ্বলে। সেও টের পাবে না ওই নৃশংস হত্যাকাণ্ডের কথা। দ্রুত ফিরে এলাম লাইব্রেরির ঘরে। ভালো করে দেখলাম কাঁচের বাক্সর দিকে। শেয়াল দেবতার মূর্তি বাক্সর ভেতরেই আছে। কিন্তু আজকে আর আমার চোখে ঘুম নেই। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তাজা রক্ত লেগে রয়েছে তার মুখে। হ্যাঁ, টাটকা রক্ত, একেবারে তাজা, কোনো ভুল নেই। ঘর অন্ধকার নয়,
আজ হালকা নীল আলো জ্বলছে ঘরে। রাতে 15 ওয়াটের বেড ল্যাম্পেই বেশ আলো হয় কলকাতায়। এখানে তো টিমটিম করে, কিন্তু আবছাভাবে সমস্ত ঘরখানায় দেখা যাচ্ছে। সেটাই আমি চেয়েছিলাম, কারণ জিমি ঘুমিয়ে পড়ছে বটে। আমি আজ ঘুমোবো না। আমাকে আজ জেগে পাহারা দিতে হবে। সারাদিন যে পরিশ্রম হয় তারপরে এটা প্রায় অসম্ভব আমি জানতাম। সেই জন্য কাজকর্ম যথাসম্ভব হালকা করেই করেছি। তার উপর খবরের কাগজ না পড়ে দুপুরে বেশ খানিকক্ষণ ঘুমোবার চেষ্টা করেছি। হয়নি, কারণ অভ্যাস না থাকলে দুপুরে ঘুম আসে না। অথচ সকালেও কিন্তু এই মতলবটা ছিল না মাথায়। পোলট্রির ক্ষতিটা আমি স্বীকার করে নিয়েছিলাম, সেটা ব্যবসায়িক ক্ষতি, কিন্তু আমার প্রিয় এতগুলো নিরীহ জীবের হত্যা চোখের সামনে দেখা আমি সহ্য করতে পারছিলাম না। মাটিতে সব কটাকে ভালো করে পুঁতে দেওয়ার সময় আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম, পাথরের মূর্তিটা আমায় বিসর্জন দিতে হবে এক্ষুনি, আর দেরি না করে। ওটা একটা থলিতে যখন ফেলে রেখেছিলাম, গায়ে মাথায় তখনও মাটি লেগে আছে আমার। গেট দিয়ে বেরোতে গিয়ে হঠাৎ থমকে দাঁড়িয়েছিলাম আমি। কি বলবো আমি ছোট কাকুকে? মূর্তিটা ফেলে দিয়ে এলাম ছোট কাকা? হ্যাঁ, তুমি ঠিকই বলেছিলে, ওটা অভিশপ্ত এক সর্বনাশার দেবতার। তুমি বিশ্বাস করনি বলেই আমায় উপহার দেবে বলে নিয়ে এসেছিলে। ভেবেছিলে তোমার সাহসী ভাইপো অন্ধকার সংস্কারে ভয় পাওয়া ছেলে নয়, কিন্তু তুমি জানতে না সংস্কারের হাত থেকে তোমার ডাকাবুকো ভাইপোরও রেহাই নেই। পারেনি সে মূর্তিটাকে সাহস করে কাছে রাখতে। ভয় এমন সংক্রামক ব্যাধি যে তারপর দুটি কাকতালুয়া ঘটনা ঘটে যেতেই রণে ভঙ্গ দিয়েছে সে। শির দ্বারা নরম হয়ে গিয়েছে তার। ফেলে দিয়ে এসছে সে ইজিপ্টের এক দুর্লভ সংগ্রহ। না, এ আমি হতে দেব না, অসম্ভব। স্বীকার করছি, পোল্ট্রিতে একটা নৃশংস কাণ্ড ঘটে গিয়েছে। প্রিয় বেড়ালগুলোকে নিষ্ঠুরভাবে মারা হয়েছে, কিন্তু আমি চোখে দেখিনি এ কাজ। ও করেছে। আমি অনুমান করছি ও 12x8 পাথরের মূর্তিটা জীবন্ত হয়ে যাচ্ছে। ওই চেহারা বেড়ে যাচ্ছে যেমন খুশি, তারপর সে পাশবিক লালসাই উন্মত্তের মতো খুনগুলো করে চলেছে। কেন এই কথা ভাবছি? কারণ একটা আষাঢ়ে গল্প ছোট কাকা আমাকে বলেছে, এমন এক সাহসী আমি যে আমার বুকের মধ্যে সেই অন্ধবিশ্বাসটাকে একেবারে গভীরভাবে বাসা বেঁধে ফেলেছি। ছি 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 ছি, আজকের দিনের ছেলে হয়ে আমি এইসব ভোজবাজি আর ব্ল্যাক ম্যাজিকে বিশ্বাস করছি। মিশরের একটা প্রাচীন পাথরের মূর্তি হচ্ছে অপদেবতা। রাত বিরেতে এখানে বসে সে তার কীর্তিকলাপ দেখাতে শুরু করছে। না, মূর্তিটা আমি ফেলবো না। গেট থেকেই ফিরে এসেছিলাম আমি। ঠিক আছে, সত্যি হোক বা মিথ্যে হোক, নিজে চোখে আমাকে দেখতে হবে ব্যাপারটা। এমন তো হতে পারে সবটাই আমার অলীক কল্পনা। ছোট কাকা যদি ফিরে এসে বলে, তুই সত্যি দেখেছিস শেয়াল দেবতাকে? গল্পটা তো আমি বানিয়ে বলছিলাম রে। তখন সিদ্ধান্ত আমার তখনই নেওয়া হয়ে গিয়েছিল, আর তার পরীক্ষা শুরু হয়েছে এখন। রাত বেরোতে কখনো কখনো বেরোতে হয় আমাকে এধার ওধার, তাই জোরালো একটা টর্চ আছে আমার। আজ মাথার কাছে সেই টর্চটা রেখেছি, কিন্তু যেটা সবচেয়ে দরকার ছিল সেটা হচ্ছে ঘুম তাড়ানোর জন্য একটা উপায়। আর সারাদিন পরিশ্রম খুবই কম হয়েছে, তবু চোখ যেন ঘুমে জড়িয়ে আসছে। অথচ টাইম পিছে দেখতে পাচ্ছি রাত এখন সবে 11:15। আমার এই শোয়ার ঘর আর লাইব্রেরি পাশাপাশি। দুটো ঘরের মধ্যে বন্ধ দরজাটা আজ খোলা। লাইব্রেরিতে ছোট আলো তখনও জ্বলছে, ফলে ইচ্ছে করলে মাথা তুলে লাইব্রেরির ঘরটাকেও যেমন খুশি দেখে নিতে পারি আমি। কিন্তু সমস্যা হচ্ছে এই ঘুম। এটাকে তাড়াই কি করে?
একটা সহজ উপায় ছিল জোরালো টেবিল ল্যাম্প জেলে একটা বই নিয়ে বসে পড়া। বই পড়তে বসলে আমার ঘুম পায় না, যদি সে বই সত্যিই টেনে রাখবার মতো হয়। এরকম না পড়া বই আবার অনেক আছে। প্রত্যেক মাসেই আমি নির্বাচিত কিছু বই ডাকে আনিয়ে নিই, কিন্তু সমস্যা হচ্ছে ঘর আলো করে সারা রাত বই পড়লে আমি যেটা আশঙ্কা করছি সেটা তো হবে। তার চেয়ে আবোল তাবোল পুরানো কথা ভেবে নিজেকে জাগিয়ে রাখার চেষ্টা করাই ভালো। সেটাই করছিলাম। সেভাবেই কখন যে চোখের পাতা ঘুমে জড়িয়ে এসেছে বুঝতেই পারিনি। ঘুমটা বেগে গেল একেবারে হঠাৎই, আর কি কারণে জানি না। নজর পড়ল লাইব্রেরির ঘরের দিকেই। না, সবকিছু যেমন ছিল তেমনই আছে। আমার ঘরও যেমন নিঃশব্দ, জিমির ছায়ার মতো মিশে আছে আধো অন্ধকারে। লাইব্রেরিতেও তেমনই শুনশান। ঠিক তেমনই শুনশান কি? আমি উৎকণ্ঠ হয়ে উঠলাম। খুব সন্তর্পণে একটা কিছু মেঝেতে টেনে নিয়ে গেলে যেমন হালকা শব্দ হয়, ঠিক সেই রকমই যেন একটা ঘষতে চলার মতো শব্দ, যেন কোনো বেড়াল বা কুকুর ছানার পা ঘষে চলেছে, কিন্তু ঘষটানি শব্দটা ধাতব। মুহূর্তে টর্চে হাত দিয়ে নিয়ে গেলাম আমি, এবং সঙ্গে সঙ্গে সরিয়ে নিলাম। কোনো রকম ঝুঁকি নেওয়া চলবে না। কোনো মানুষের যদি অপকীর্তি হয় এটা তাকে বুঝতে দেয়া চলবে না আমি জেগে আছি। ঘরে যেটুকু আলো আছে দেখবার পক্ষে যথেষ্ট। ভালো করে চেয়ে থাকলে আমার দৃষ্টিকে ফাঁকি দিয়ে কেউ এ ঘরে বেরোতে পারবে না। যদিও সে ঢুকেছে কেমন করে আমি জানি না। বাইরে থেকে আসার মতো তো কোনো দরজাই আমি খুলে রাখিনি। কড়া নজর রেখেছিলাম এবং তাতে কাজ হলো। কিন্তু আমি কি দেখছি? এ কি কখনো সম্ভব হতে পারে? নাকি সত্যি জেগে উঠিনি আমি? এখনো ঘুম ভাঙেনি আমার। গায়ে একটা চিমটি কাটলাম। না, জেগে আছি কোনো সন্দেহ নেই, কিন্তু জেগে জেগে এমন জিনিস কেমন করে দেখছি আমি? কাঁচের বাক্স থেকে কেমন করে শেয়াল দেবতার মূর্তি বেরিয়েছে আমি জানি না। কেমন করে সেটা মেঝেই নেমেছে তাও আমি আমার বুদ্ধির অগম্য, কিন্তু সেটা নেমেছে এটা ঠিক। সজীবতায় কোনো লক্ষণ তার মধ্যে অবশ্য নেই। সেই পাথরের মূর্তি একেবারে অবিকল, যেমনটি কাঁচের বাক্সে থাকে, তবে সজীব বলতে দম দেয়া পুতুলের মতো পা ঘষাটে ঘষাটে সে এগোচ্ছে শোবার ঘরের দিকে। পা ঘষ্টানির এই ধাতব শব্দটাই আমার ঘুম ভাঙিয়েছে। আপাত দৃষ্টিতে ভয় পাওয়ার মতো কিছুই নেই, কিন্তু অবাক হওয়ার কারণ তো আছে। একটা কবেকার পাথরের মূর্তি দিব্যি ওপর থেকে নিচে নামলো, কাছের বাক্স থেকে বেরিয়ে এলো। এখন স্পষ্ট দেখছি টুকটুক করে এগিয়ে চলেছে আমার চোখের সামনে। কেমন করে সম্ভব এটা? যেমন করে হোক ব্যাপারটা ঘটছে, এবং আমার কাজ হচ্ছে এখন নিঃশব্দে গোটা জিনিসটা লক্ষ্য করে যাওয়া। এটা বুঝতে পারছিলাম, সেটাই আমি করতে লাগলাম অতি শ্লথ গতি, কিন্তু শেয়াল দেবতার সেই মূর্তি এগোচ্ছে। আমি বুঝতে পারছি এখন সেটা এসে পড়েছে আমার ঘরে, আমার আরো কাছাকাছি। তাকে আমি এখন আরো স্পষ্ট দেখতে পাচ্ছি। বুকের মধ্যেটা শিরশির করছে। আমার দিকেই এগোচ্ছে নাকি মূর্তিটা? না, আমার খাটের কাছে না থেমে সেটা আস্তে আস্তে এগোতে লাগলো দরজার দিকে। অর্থাৎ আজকেও সে বাইরে বেরোবে এবং কোনো শিকার সে বেছে নেবে। ছাগল আছে, খরগোশ আছে, কাকে আজ পছন্দ আমি জানি না, কিন্তু আমাকে তো দেখতে হবে বন্ধ দরজা সে খোলে কি করে। আর একটা ব্যাপারে আমার খুব অবাক লাগছিল। ঘরে একটা টিকটিকি ঘুরলেও জিমি টের পেয়ে যায়। চিৎকার করা
ওর স্বভাব নয়, কিন্তু মুখ তুলে অতি সামান্য জিনিসও ও লক্ষ্য করে, আমি দেখেছি। অথচ এরকম একটা ব্যাপার, যত নিঃশব্দেই হোক, ওপর থেকে মূর্তিটা নিচে নেমেছে, ঘষ্টে ঘষ্টে এগিয়ে এসছে ঘরে, অথচ জিমি পড়ে আছে মুখ নিচু করে। ব্যাপারটা সে টের পেল না। এটা কি করে সম্ভব? কথাটা ভাবছিলাম বলেই বোধহয় একটু অন্যমনস্ক হয়ে পড়ছিলাম। খেয়াল হতেই নজর পড়ল মূর্তিটা দরজার সামনে দাঁড়িয়ে আছে। পরক্ষণে যে এটা কিভাবে হয়ে গেল বুঝতে পারলাম না আমি। যেমন করে দেয়াল থেকে ছাদে ওঠে টিকটিকি লাফিয়ে, যেমন খানিকটা তেমনি করেই দরজার গায়ে সেটে গেল সেটা, প্রায় নিঃশব্দেই। তারপর সেটা অদৃশ্য হয়ে গেল আমার সামনে থেকে। মুহূর্তের জন্য বিহ্বল হয়ে পড়েছি আমি। কি করব কি না করব বুঝে উঠতে পারছিলাম না। পরক্ষণেই লাফিয়ে নেমেছি খাট থেকে, দ্রুত হাতে খুলে ফেলে দিয়েছি দরজা। এখন জিমিও তড়িৎ পায়ে এসে দাঁড়িয়েছে আমার পাশে। দরজা খোলা, সামনেটা অন্ধকার, কোথাও কোনো চিহ্ন নেই মূর্তিটার। নিচের গাছতলায় শুধু যেন একবার শুকনো পাতা মারাবার মৃদু মোচমোচ শব্দ শোনা গেল। হাতে টর্চটা নিতে ভুলিনি, সঙ্গে সঙ্গে সেদিকে আলো ফেলেছি আমি। বুকটা ছ্যাদ করে উঠেছে আমার। হান্টিং টর্চের আলোয় স্পষ্ট দেখলাম বিরাট লোমশ একটা শরীর। ফ্যাকাশে লোমের পুষ্ট দেশ দেখে শেয়াল জাতীয় জীব বলে মনে হয়, কিন্তু আকারে প্রায় ভাল্লুকের মতো, এবং যেভাবে ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে তাকিয়েছে তাতে আরো আরো বেশি ভয়ঙ্কর হিংস্র বড় জন্তু বলেই তাকে মনে হচ্ছে। এরপরই কয়েকটা ব্যাপার দ্রুত ঘটে গেল আমাকে হতবুদ্ধি করে। জিমি চোখের পলকে ছুটে গেছে সেই জন্তুটাকে লক্ষ্য করে। জন্তুটার দুটো চোখ যেন দপ করে দুটো আগুনে গোলা জ্বলে উঠেছে। সেকেন্ড কয়েক পরেই জিমির আর্তচিৎকার কেঁপে উঠেছে বাড়ি। কি সর্বনাশ! এবার কি তবে জিমির পালা? মুহূর্তে নিজেকে ঠিক করে নিলাম আমি। লাইব্রেরি ঘরে রাখা থাকে একটা ধারালো ভেজালি। এটাও ছোট কাকার দেয়া, তিব্বত থেকে এনে দিয়েছিল। কাজে আমার লাগে না, কিন্তু আজ কাজে লেগে যাবে বলে মনে হচ্ছিল। তাড়াতাড়ি টেনে নিলাম ওটা। চোখ পড়ে গেল কাঁচের বাক্সর ওপর। শূন্য, ভেতরে এখন কিছুই নেই। শেষ মুহূর্তে কেন যে আমি ফারামিসের কবচটা পকেটে ভরে নিলাম তাও জানি না। আর এক সেকেন্ড সময় নষ্ট না করে বেরিয়ে এলাম বাইরে। টর্চটা ফোকাস করলাম ঠিক যেখানে জন্তুটাকে দেখতে পেয়েছিলাম, কিন্তু দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। আমি বুঝতে পারলাম জন্তুটা তখন সবে দু এক পা এগিয়ে গিয়েছে। মাটিতে পড়ে আছে জিমির রক্তাক্ত নিথর মৃতদেহ। মাথায় আগুন জ্বলে উঠল আমার। তীব্র এক আর্তনাদ বেরিয়ে আসছে গলা চিরে। সেই শব্দেই বোধহয় ফিরে তাকিয়েছে জন্তুটা, দেখতে পেয়েছে আমাকে। কাল বিলম্ব না করেই এগিয়ে আসতে শুরু করেছে আমার দিকে। এখন আমার শ্লথ গতিতে নয়, হিংস্র সাপতের মতোই দ্রুত গতিতে, এবং কয়েক মুহূর্তের মধ্যেই আমাকে একেবারে বিমূঢ় করে লাফিয়ে এসেছে আমার সামনে। বুকের রক্ত হিম হয়ে আসছিল আমার। বিভৎস হিংস্রতার প্রতিমূর্তি যেন কয়েক লাফে এগিয়ে এসেছে। নিঃশ্বাস পড়ছে হাঁপড়ের মতো, মুখ দিয়ে লালা আর রক্ত একই সঙ্গে ঝরছে। চোখ দুটো দুই অগ্নিগোলক, তাদের তপ্ত আভার আঁচ লাগছে আমার মুখে। যেন কোনো মুহূর্তেই ওই উদ্যত জিহবা আর দুপাশে দুটি ধারালো দাঁত ঝাঁপিয়ে পড়বে আমার ওপর, ছিন্ন ভিন্ন করে দেবে আমাকে। চোখের সামনে সাক্ষাৎ মৃত্যু। বেঁচে আছি হয়তো কয়েক সেকেন্ডের জন্য, তবুও কি আশ্চর্য! আমার মাথা কাজ করছিল। চোখের সামনে আমার বিশ্বস্ত অ্যালসেশিয়ানটার যে মৃত্যু আমি প্রত্যক্ষ করছি, তাতে বুঝতে পারছিলাম কোনো রকম প্রতিরোধের আমি গড়ে তুলতে পারবো না। জিমের ধারালো দাঁত যাকে স্পর্শ করতে পারেনি, আমার হাতের ভেজালি আমি তার দিকে তুলে ধরার সুযোগ পর্যন্ত পাবো না। অর্থাৎ নিঃশব্দে আত্মসমর্পণ করতে হবে আমাকে বহু শতাব্দীর রক্তলোলুপ এই প্রেত আত্মার কাছে। পাথরের আবরণ থেকে যে জেগে ওঠে এই রক্ত পিপাসা নিবৃত্ত করার জন্যই, এবং এই পিপাসা না মিটিয়ে সে তৃপ্ত হবে না। হাত পা অবশ হয়ে আসছিল আমার, কিন্তু সেই মুহূর্তেই যেন একটা বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল আমার মাথায়।
একটা জিনিস আছে আমার সঙ্গে, এই বিভৎস দানবকে যে আমায় দিয়েছিল, আমার একটা জিনিসও সেই দিয়েছে, এবং সেটা আছে এখন আমার কাছেই। যেন যান্ত্রিকভাবেই হাত ঢুকে গেল আমার পকেটে। আমি বার করে এনেছি ফারাবিসের সেই মন্ত্রপুত কবচ, এবং তারপরেই অজ্ঞান হয়ে যায়নি সে আমার পরম সৌভাগ্য। ওই তীব্র চিৎকার পৃথিবীর আর কেউ শুনেছে সেটা আমি জানি না। তীক্ষ্ণ কাঁপা কাঁপা সমস্ত রক্ত হিম করে দেওয়ার মতো সে চিৎকার। নিজেকে সামনে নেবার চেষ্টা করতে করতে আমি দেখতে পেয়েছি এক অবিশ্বাস্য, এক অদ্ভুত দৃশ্য। অত বড় জন্তুটা দেখতে দেখতে কুকুরে ছোট হয়ে গিয়েছে। চোখের পলকে ফিরে এসেছে তার সাবেক চেহারা, সেই পাথরের 12x8 মূর্তি। কিন্তু সেই মূর্তিতেও সে স্থির থাকতে পারেনি। পরক্ষণেই সেই মূর্তি বিকট শব্দে চূর্ণ বিচূর্ণ হয়ে ছড়িয়ে পড়েছে আমার সামনে। একটা মানুষের পক্ষে একসঙ্গে এত কিছু সহ্য করা এবং এমন দ্রুত ক্রমান্বয়ে বোধহয় সম্ভব নয়। আমার চেতনা লোপ পেয়ে যাচ্ছিল। যতক্ষণ জ্ঞান ছিল তার মধ্যেই আমি দেখতে পেয়েছি আমার ফটক পেরিয়ে দলে দলে মানুষ ছুটে আসছে শুরু করেছে এদিকে। স্বাভাবিক, এইরকম বিভৎস চিৎকার শুনে কেউ স্থির থাকতে পারে না বাড়িতে। এর পরের কাহিনী আর বেশি বলার দরকার নেই। আমি নিচেও কোনোদিন কোনো ব্যাখ্যা পাইনি। ছোট কাকাকে জানিয়েছিলাম, এসেছিল ছোট কাকা, দুটি কাজ করে গেছে। ফারামিসের কবচ নিয়ে চলে গিয়েছে কোথাও ফেলে দেবে বলে, আর সুন্দর একটা অ্যালসেশিয়ানের বাচ্চা উপহার দিয়ে গেছে আমাকে। তো বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করতে একেবারেই ভুলবেন না। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো পরবর্তীকালে আমি আবারও এরকম সুন্দর সুন্দর গল্প আপনাদের জন্য নিয়ে আসবো। দেখতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের কোনো গল্পে। নমস্কার।